নমস্কার। গল্পবিলাসীর আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। বুদ্ধদেব গুহর লেখা নবীন মুহুরী। সামনে খেরোর খাতাটা খোলা ছিল। খতিয়ান জাবদা থেকে পোস্টিং দেখিয়েছিলেন নবীন মুহুরী। রেওয়া মিলছে না। বেলা যায় যায়। পাট গুদামের পাশের প্রেসিং মেশিনে পাটের বেল বাঁধাই হচ্ছিল। তার একটানা আওয়াজ ভেসে আসছিল। বয়েলগাড়ির ছেড়ে দেওয়া বলদেরা পটপট করে ঘাস ছিঁড়ে খাচ্ছিল। মাঝে মাঝে ওরা জানালার পাশে বসা নবীন মুহুরীর দিকে বড় বড় কান পতপত করে নেড়ে চোখ তুলে তাকাচ্ছিল। গরুগুলোর চোখের দিকে কাছ থেকে তাকিয়ে থাকতে থাকতে নবীন মুহুরী হঠাৎ একটু অন্যমনস্ক হয়ে পড়লেন। তার দ্বিতীয় পক্ষের স্ত্রী শৈলবালার গরুর মতো চোখ, গরুর মতো বড় বড় বোকা বোকা বিষণ্ণ চোখ, গায়েও একটা গরু গরু গন্ধ। শৈলবালার সন্তানাদি নেই। শৈলবালা বন্ধা। অন্যমনস্কতার মধ্যে নবীন মুহুরী খাতা ছেড়ে উঠলেন। চটিটা পায়ে গলালেন। তারপর নস্যির কৌটোটা হাতে নিয়ে গদিঘরের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটিপ নস্যি আবেশে নাসারন্ধের ভরতে ভরতে উদাস চোখে আকাশের দিকে তাকালেন। আকাশ এ সময়ে পরিষ্কারই থাকে। আকাশ পরিষ্কার থাকলে হিমালয়ের বরফ আবৃত অবয়ব দেখা যায়। দূরের অফিস ঘরে নতুন ছোকরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মাথা নিচু করে কাজ করছে। কলকাতা থেকে চালান এসেছে হরিপদ দাস। হরিপদ আসাই স্তক নবীন মুহুরীর কদর যেন রাতারাতি কমে গেছে। হঠাৎই যেন নগেন সাহার কাছে এতদিনের মুহুরীর সমস্ত দাম ফুরিয়ে গেছে। নগেন সাহা এখন বড় লোক। নগেন সাহা ভুলে গেছে যখন সে সাইকেলের পিছনে মেস্তা ও তোষা পাটের নমুনা নিয়ে মহাজনদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াতো সেসব দিনগুলোর কথা। অকৃতজ্ঞ বেইমান নগেন সাহ। আজ 40 বছর চাকরির পর তার মাইনে বেড়ে হয়েছে 197 টাকা। তাতেই কত কথা, তাতেই কথার তোরে বিস্তর বান। বুড়ো হাবড়া দিয়ে চলবে না, আমার ফি মাসে রেওয়া মিল চাই, ইত্যাদি ইত্যাদি। কত বাঘা বাঘা মুহুরীকে এই নবীন মুহুরী একসময় ঘোল খাইয়েছে। একটিপ নস্যি নাকে গুঁজে কলমটা দোয়াতে একবার চুবিয়ে নিয়ে খাতা খুলে বসেই নবীন মুহুরীর মাথায় যাত্রার অর্কেস্ট্রা বেজে উঠেছে। যত কঠিন সমস্যাই হোক না কেন এক নিমেষে তার সমাধান হয়ে গেছে। তাই আজ এই বুড়ো বয়সে এই ছোকরার হাতে হেনস্থার সহ্য হয় না। দূর থেকে হরিপদ অ্যাকাউন্টেন্টের দিকে চেয়ে থাকতে থাকতে নবীন মুহুরীর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। হরিপদর ঘরে গিয়ে উপস্থিত হলেন। হরিপদর ছোকরা ওস্তাদ আছে। গিয়ে পৌঁছতে সকলের সামনে ঝাঁঝালো গলায় বলল, কি হলো মুহুরী মশাই, এ মাসের ট্রায়াল ব্যালেন্স মানে আপনাদের রেয়া মিলল? নবীন উত্তরের কিছু না বলে দুর্বোধ্য বোবা চাহনিতে হরিপদর দিকে চেয়ে রইলেন। তারপর বললেন, মিলবে, সবই মিলবে। এত দিন, এত বছর, এত রেওয়া মিলিয়ে এলাম, আর আজ হঠাৎ না মেলার কোনো কারণ তো দেখছি না। সময় হলেই মিলবে, এখনো সময় হয়নি। তারপর একটু চুপ করে দাঁড়িয়ে থেকে নবীন বললেন, আচ্ছা দাসবাবু, না যায় মানে কি বলুন তো? হরিপদ কলম থামিয়ে চশমাটা খুলে বলল, না যায়? আজ্ঞে হ্যাঁ, না যায়। দাঁতে ঠোঁট কামড়ে বললেন নবীন মুহুরী। হরিপদ বলল, আমি বড় ফার্মে আর্টিকেল ছিলাম, আপনাদের এইসব বাংলা খাতার টার্মস আমি জানবো কোত্থেকে? বাঙালিদের ব্যবসা তো 2 পয়সার ব্যবসা। নবীন একটু হাসলেন। কারবারিদের মধ্যেও অনেকে নড়ে চড়ে বসল। কেউ বা কান খাড়া করে ওদের কথাবার্তা শুনতে লাগলো। হরিপদ চুপ করে থাকাতে নবীন মুহুরী বললেন, তাহলে জানেন না বলছেন? এ আবার জানার কি আছে? আপনি সময় নষ্ট না করে আপনার বাংলা খাতার ট্রায়ালটা মিলিয়ে ফেলুন গিয়ে। সোমবারে ধুবড়ি থেকে অডিটররা আসবেন। আচ্ছা, যাই। বলে নবীন মুহুরী হরিপদর দিকে একটি অর্থপূর্ণ দৃষ্টি হেনে আবার টায়ার সোলের
চটি ফটফটিয়ে নিজের ঘরে গিয়ে খোলা জাবদার সামনে বসে পড়লেন। নিকেলের সরু ফ্রেমের চশমাটা তীক্ষ্ণ নাকের সামনের দিকে অনেকটা নেমে এলো। নাকের পাটা দুটো ফুলে উঠল। নবীন মুহুরী দাঁতে দাঁত চেপে বললেন, সালার চার্টার অ্যাকাউন্ট। ওদিকে নবীন চলে যেতেই ও ঘরে কারবারিদের মধ্যে ফিসফাস শুরু হলো। কেউ বা নিচু গলায় বলল, বাবা, নবীনবাবু কি আজকের মুহুরী? ওর সঙ্গে আজকালকার বাবুরা কি পারেন? হরিপদ যোগা সাহাকে শুধল, জানেন নাকি শামশাই, না যায় মানে? না যায় মানে জানবো না কেন? না যায় মানে অনাদায়ী টাকা, যার ফেরত পাওয়া যাবে না, যা খরচার খাতায় লিখে দিতে হয়। হরিপদ বলল, ও ব্যাড ডেট? তাই হবে। আপনাদের ব্যাড ডেট, আমাদের না যায়। হোপলেস। এর জন্যই বাঙালিদের ব্যবসা হয় না। কতগুলো অথর্ব পার্টটাই মুহুরি রেখেছে বরাবর, যারা নিজেদের হাতের লেখার কায়দা আর এইসব টার্মিনোলজি নিয়ে অ্যাকাউন্টস ব্যাপারটাকে একেবারে পার্সোনাল নলেজের ইডিওটিক লেভেলে রেখে দিয়েছে এতদিন। নতুন কিছু জানার ইচ্ছেই নেই, শেখার ইচ্ছেও নেই। নতুন কিছু কেউ করতে গেলে বড় বড় পা নিয়ে তার পথ জুড়ে কি করে দাঁড়াতে হয় তাই শুধু শিখেছে। সত্যি হোপলেস এরা। যোগাসা বলল, তা যাই বলুন, নবীনদা আমাদের মুহুরি ভালো। কত বড় বড় খতিয়ান আর জাবদা তিনি চোখের নিমেষে যোগ করে দিয়েছেন। কত বড় বড় গুণ এবং ভাগ। খাতায় হাত ছোঁয়াতেনই না, মুখে আওয়াজও করতেন না। চশমার ফাঁক দিয়ে একবার দেখতেন শুধু, আর সঙ্গে সঙ্গে যোগফল লিখে ফেলতেন নিচে। তখন কত কাজ ছিল, সব তো একা হাতে সামলেছেন। আমি জানি, নগেন শাহ নতুন খাতায় 10 রিম করে কাগজ লাগতো। গঙ্গাধর নদী বেয়ে পাকিস্তান থেকে তখন পাট আসতো। তখন কি রবরবা! নতুন খাতায় শালুর মলাট লাগাতো। শ্রী শ্রী গণেশায় নম লিখে পয়লা বৈশাখে গদি ঘরে নবীন যখন খাতার সামনে জোড়াসনে বসে চশমা নাকে কলম হাতে হালখাতা করতেন, তখন দেখার মতো জিনিস ছিল। আপনারা হয়তো অনেক লেখাপড়া করেছেন হরিপদবাবু, কিন্তু তা বলে নবীন মুহুরীকে এমন হেলাফেলা করবেন না। আমাকে বাবু বলবেন না, সাহেব বলবেন। কেন? আপনার বাবা ফেলুদাস আমাদের হাটে বরাবর কাটা কাপড় বেচে আসতেন। তখন তিনি লোহার কারবারে বড়লোক হননি, তখন তাকে তো আমরা বাবুই বলতাম। তা হোক, তিনি বাবু হলেও আমাকে বাবু বলবেন না, দাস সাহেব বলবেন। দাস সাহেব আবার কি? তার চেয়ে হরিপদ সাহেব ভালো শোনায়। হরিপদ সাহেব বলবো? বেশ, তাই বলবেন। গুড়ের হাঁড়িতে পরা কালো নেংটি ইঁদুরের মতো চেহারা, সোনার ফ্রেমের চশমা পরা, গোলাপি টেরিলিনের শার্ট গায়ে, পচা গরমেও টাই পরে থাকা হরিপদ দাস একবার নিষ্ঠুর হাসল। ওর চোখে মুখে একটা নিষ্ঠুর ভাব ছড়িয়ে গেল। তারপর গলা খাঁকড়ে নিয়ে বলল, আপনি জানেন না সমস্যায়, আপনাদের নবীন মুহুরীদের এখন 750 টাকায় কিনতে পাওয়া যায়, মাত্র 750 টাকায়। যোগেন শাহ বলল, হরিপদ সাহেব কি যে বলেন আমি বুঝি না কিছুই। বুঝিয়ে দিচ্ছি। বলে হরিপদ চেয়ার ছেড়ে উঠে তার পাশের আলমারিটা খুলে একটা সবুজ বাক্সের মতো জিনিস বের করলো। তারপর বাক্সটা তার টেবিলের ওপর রাখলো। বলল, বুঝলেন শামশাই, এটা সকালে এসেছে। হাতে যোগ করার কোনোই দরকার নেই। এ মেশিন জার্মানিতে তৈরি। বলুন দেখি, মুখে মুখেই বলুন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হিসেব। আমি টক্কা টরে টরে টক্কা আপনাকে যোগফল বলে দিচ্ছি। এর নাম অ্যাডিং মেশিন। আজকের দিনে সামনের খেরো খাতা খুলে লম্বা লম্বা যোগ করার মধ্যেও কোনো বাহাদুরি নেই। খালি অ্যাডিং মেশিন কেন, আরও কত রকম মেশিন বেরিয়েছে আজকাল। যোগেন শাহ হঠাৎ ভয় পেয়ে গেল হরিপদর কথা শুনে। বলল, আপনারা কি নবীনদাকে ছাড়িয়ে দেবেন নাকি? হরিপদ হাসল, বলল, না না, ছাড়িয়ে দেওয়া হবে কেন? এতদিনের লোক, ওকে রেখে দেওয়া হবে পুরনো অব্যবহৃত আসবাবের মতোই। ওরা অ্যান্টিক হয়ে গেছেন, অ্যান্টিক। তবে ওদের বলে দেবেন যে আমার সঙ্গে যেন না লাগতে আসেন। আমি জানি আপনার যাওয়া আসা মেলামেশা আছে ওর সঙ্গে। যোগাসা কথাটা জানাতে বিন্দুমাত্র দেরি করেনি নবীন মুহুরীকে। নবীন মুহুরী কুজো হয়ে খাতার সামনে বসেছিলেন।
কথাটা শুনে সোজা হয়ে বসলেন। বললেন, বলো কি যোগেন, এই কথা বলেছে? বলেছে আমার চটি, ধুতি, চশমা, আমার ফতুয়া, আমার এত বছরের সমস্ত অভিজ্ঞতার যোগফল শুধু আমার দাম 750 টাকা? যন্ত্রটা তুমি নিজের চোখে দেখেছো? সত্যি কি কোটি কোটি টাকার যোগ বিয়োগ গুণ ভাগ সব আজকাল চাবি টিপে হয়ে যাচ্ছে? এও কি সম্ভব? যোগেন বলল, আপনি আরও ছোকরার পেছনে ফুট কাটবেন না নবীনদা। যন্ত্রটা আজবই বটে। এতটুকু একটা বাক্স আপনার মতো হাজারটা মাথার অঙ্ক কষে ফেলেছে এক নিমেষে। ওকে সমীহ করবেন একটু, হরিপদ সাহেবকে। নবীন মুহুরীর গলায় হঠাৎ রাগের ভাব এলো। বললেন, কেন, আমার চাকরি খাবে নাকি? না না, চাকরি খাবে না। এতদিনের লোক, সে বলেছে আপনাকে রেখে দেওয়া হবে, ছাড়ানো হবে না। আপনার চ্যাটাং চ্যাটাং কথা একটু কম বলবেন। আপনার জন্য সত্যি আমার ভয় করছে নবীনদা। নবীন মুহুরী এক দুর্গেয় হাসি হাসলেন। চেয়ার ছেড়ে উঠে চাদরটা কাঁধে ফেলে ছাতাটা হাতে নিয়ে বললেন, চলো, বাড়ির দিকে যাবে তো? যোগেন শাহ বলল, না নবীনদা, আমি একটু হাটে যাব। চলুন, হাট অব্দি একসঙ্গে যাই। নবীন মুহুরীর ছাতাটা বগলে নিয়ে চাদরটা কাঁধে ফেলে উঠে দাঁড়ালেন। বললেন, চলো, সন্ধে হতে দেরি নেই। হাট প্রায় ভাঙো ভাঙো। খড়ের গন্ধ, গোবরের গন্ধ, পাঁঠা মুরগির গায়ের গন্ধ, বাহিদের ঘামের গন্ধ আর ধুলো আর কড়া দিশি বিড়ির উগ্র গন্ধে হাটের হাওয়া ভারী হয়ে আছে। এখন হাটের গুঞ্জরণ প্রায় ক্ষীণ হয়ে এসেছে। পথের পাশে ঘুঘু ডাকছে। বেদবনে বিদায়ী রোদ্দুর তার গায়ে লেগেছে কুচ ফলের মতো। কৃষ্ণচূড়ার নিচে একদল চড়াই ঝাঁপাঝাঁপি করছে। মুখ নিচু করে নবীন মুহুরী হেঁটে চলেছেন একা একা। সামনের বাঁকটা ঘুরেই পাঠশালাটা চোখে পড়ল নবীনের। মাটির বারান্দাটা ধসে গেছে। এখন পাঠশালায় কেউ পড়ে না। গঞ্জের ওদিকে হায়ার সেকেন্ডারি স্কুল হয়েছে। মাটির বারান্দায় একটা লাল কুকুর পা দিয়ে মাটি খুঁড়ে একটা গর্ত বানাচ্ছে, রাতে শোবে বলে। কুকুরটিকে দেখেই নবীনের মাথায় রক্ত চড়ে গেল। দৌড়ে গিয়ে ছাতার বাঁটের এক ঘায়ে কষালেন কুকুরটার মাথায়। কুকুরটা কেউ 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 করে লেজ গুটিয়ে পালালো। নবীন পাঠশালার বারান্দায় একটা খুঁটিতে হেলান দিয়ে দাঁড়ালেন একটু। খুঁটিগুলো নড়বড়ে হয়ে গেছে, উই লেগেছে। জানালাগুলো খোলা, হাহা করছে। ঘরের মধ্যে টিনের চালের নিচে চামচিকেরা বাসা বেঁধেছে। নবীন অনেকক্ষণ একা একা পাঠশালার বারান্দায় দাঁড়িয়ে রইলেন। নবীন যেন শুনতে পেলেন পণ্ডিত মশাই নামতা শেখাচ্ছেন। 1-19-19, 2-19-38, 3-19-57, 4-19-76। পাঠশালার ঘর যেন গমগম করছে পোরদের সম্মিলিত গলার আওয়াজে। এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক পুরনো কথা মনে পড়ে গেল নবীন মুহুরীর। যেদিন যোগ করতে শিখেছিলেন, যেদিন প্রথম ধারাপাত মুখস্থ করেছিলেন, যেদিন পড়েছিলেন শুভঙ্করের আর্যা, সেই সব দিনের কথা ভাবতে ভাবতে নবীন মুহুরী কেমন আনমনা হয়ে পড়লেন। হুঁশ হলো যখন একটা শেয়াল পাঠশালার পাশ দিয়ে দৌড়ে গেল নদীর দিকে। বারান্দা থেকে নেমে আবার বাড়িমুখো হাঁটতে লাগলেন। চতুর্দশীর চাঁদ উঠে গেছে। ঝিঝি ডাকছিল পাতায় পাতায়। আমবাগানে জোনাকির ঝাঁক প্রথম জ্যোৎস্নায় জ্বলছে আর নিভছে। হাঁটতে হাঁটতে নবীন মুহুরীর মনে পড়ল হরিপদ দাস বলছে তাকে রেখে দেওয়া হবে। তিনি পুরনো লোক, পুরনো হাতল ভাঙা চেয়ারের মতো, চাবি হারিয়ে যাওয়া পুরনো সিন্দুকের মতো তার সব প্রয়োজনীয়তায় ফুরিয়ে গেছে। তবু তাকে দয়া পরবেশে রেখে দেওয়া হবে। নিজের মনে একবার হাসলেন নবীন। বাড়ি পৌঁছতে শৈলবালা বললেন, কি গো, শরীর খারাপ? নবীন বললেন, না। সে রাতে নবীন মুহুরী একেবারে ঘুমোতে পারলেন না। সারা রাত মাথার মধ্যে সেই অদেখা সবুজ মেশিনের টক্কা টরে টরে টক্কা শব্দ শুনতে লাগলেন। সেই অদেখা ছোট সবুজ যন্ত্রটা নবীন মুহুরীর সমস্ত জীবনের গর্ব একেবারে ধূলিসাৎ করে দিল। খাটের ওপরে জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়েছিল। শৈলবালা নবীনের পাশে শুয়ে অঘরে ঘুমোচ্ছেন। শৈল বন্ধা, তার বুকে চাপা কষ্ট। শৈলর মুখের ওপর চাঁদের আলো এসে পড়েছে। বাইরের মাঠে বনতুলসী ঝোপের কাছে রাতচরা পাখিটা
চিরিপ 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 করে জ্যোৎস্নায় ভেসে বেড়াচ্ছে। শৈলবালার ঘুমন্ত মুখের দিকে কাছ থেকে চাইলেন নবীন মুহুরী। হঠাৎ তার মনে হলো, এতদিন যেন তিনি ছোট বউয়ের বুকের কষ্টটা কখনো বুঝতে পারেননি। আজ এই নির্জন নিঝুম রাতে ছোট বউয়ের কষ্টটা এসে এই প্রথম নবীন মুহুরীর বুকে বাসা বাঁধল। নিজের মধ্যে নিজে নিঃশেষে ফুরিয়ে গেলে কেমন লাগে তা তিনি আজ জানলেন। নবীন মুহুরী অনেকক্ষণ খাটের ওপর জোড়াসনে বসে বাইরের জ্যোৎস্না প্লাবিত রাতে চেয়ে রইলেন। বসে বসে ঝিঁঝিদের ঝিঁঝির ঝিঁঝির একটানা সুর শুনতে লাগলেন। নবীন মুহুরীর মনে হলো, রাতের ঝিঝিরা যেন পৃথিবীতে এই শেষবারের মতো শুভঙ্করের আর্যা মুখস্থ বলছে, শেষবারের মতো তাকে ছোটবেলার সব নামতা শেখাচ্ছে। ধীরে ধীরে খাট থেকে নেমে জানালায় এসে দাঁড়ালেন। এই জানালাতে দাঁড়িয়ে অন্ধকার রাতেও হিমালয়ের সাদা উত্তুঙ্গ মাথাগুলো দেখা যায়। আশ্চর্য, আজ এই জ্যোৎস্না প্লাবিত রাতে নবীন মুহুরী ভালো করে তাকিয়েও কিছুতেই হিমালয়কে দেখতে পেলেন না। নবীন ভাবলেন, হিমালয় খুব বুড়ো হয়ে গেছে বলে বোধহয় কোনো হরিপদ দাস তাকেও না যাই খাতে লিখে দিয়েছে। এতক্ষণ শুনছিলেন বুদ্ধদেব গুহর লেখা নবীন মুহুরী গল্পটি।